আমাদের সঙ্গে। বৈষম্য নিয়ে কথা হচ্ছিল, তো বাজেট তো একটি যেহেতু বছরে এক ধরনের ইনস্ট্রুমেন্ট আসলে ইকোনমির অনেক গতিপথ দিক নির্দেশনা ঠিকঠাক করার জন্য কাজ করে, তো সেখানে বৈষম্য যেহেতু আমাদের সমস্যা অর্থনীতির জন্য, যারা ধনী হচ্ছেন তারা ধনী হচ্ছেন, ধনীদের কাছে আরও বেশি অর্থ যাচ্ছে, যাদের আয় কম তাদের আয় বাড়ছে না, এই বৈষম্য যখন খুব চরম মাত্রায় পৌঁছে যায় তখন অর্থনীতিতে কি কি সমস্যা দেখা দিবে বা কি দেখতে পাবো আমরা, সেই সমস্যাটা যেন আমাদের আগেই মোকাবেলা করতে পারি সেজন্য বাজেটে কি পলিসি থাকতে পারে বৈষম্যটাকে কমানোর জন্য? ভেরি ব্রড কোয়েশ্চেন, তবে আমি খুব সংক্ষেপে যেটা উত্তর দিতে চাইব যে দেখেন, পৃথিবীর সব দেশেই গ্লোবালি ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এটা ব্লাইন্ড ক্যাপিটালিজম, অন্ধা পুঁজিবাদের একটি কুপ্রভাব। এটা নিউজিল্যান্ডে, ফিনল্যান্ডে, ডেনমার্কে পাচ্ছে না। তো এখন আমাদের দেশে এটা বাড়াটা স্বাভাবিক, কিন্তু এটার জন্য ওষুধ আছে। তো যেমন আমাদের দেশের কর ব্যবস্থা ইজ ভেরি ডিফেক্টিভ। আমি প্রথমে একটু সেন্সেশনাল দিয়ে শুরু করি। একটা রিক্সাওয়ালার ছেলে যে চিপস প্যাকেটটা কিনছে, সে ভ্যাট এটার উপরে যা দিচ্ছে, আমার ছেলেও তা দিচ্ছে, আমাদের বিলোনিয়ারদের ছেলেও একই দিচ্ছে। এটাকে আমি একটা শব্দ বলেছি, দিস ইজ কল্ড ট্যাক্স ইনজাস্টিস। সো একটা সমাজে এইভাবে ট্যাক্সের সমন্বয় করতে হবে। দুই, আপনার এই গাড়ির কথায় আসেন। গাড়ি 1500 সিসি পর্যন্ত মনে করেন হয়তো 25,000 টাকা, 2000 সিসি হলে 30,000 টাকা, 2500, 3000, 4000 সিসি হলে 125%। কিন্তু আমি মনে করি যেহেতু মানি ইজ নো প্রবলেম, এটা আমরা সবসময় বলেছি, তো আমি মনে করি যেহেতু গোল্ডেন জিলাপির টেস্টটা আমাদের এখানে আমরা সাকসেসফুল হয়েছি মার্কেটিং করতে, সেহেতু এইখানে যখন আপনার 2000 সিসির উপরে চলে যাবে বা আড়াইয়ের উপরে 3000, 3000-এর উপরে 4000, তার মানে এইটাকে আপনি একদম স্ট্রেট ডাবল করতে পারেন। এখন হাইয়েস্ট গাড়ি 4000 সিসির গাড়ির জন্য 125%। আর একটা আপনার বন্ধু যে ব্যাংকে নতুন চাকরি জয়েন করছে তার জন্য 25%, যেহেতু তার গাড়ি 1500 সিসি। সো এইখানে আমি গাড়ি আমদানির ক্ষেত্রে এবং গাড়ির প্রত্যেক বছরের ট্যাক্সের ক্ষেত্রে আমি আগে অনুরোধ করছি সরকারকে, সরকার সেটা করেছে। আমি মনে করি এখন বিশালভাবে বাড়িয়ে দেওয়া দরকার, অন্তত দুটো বছর 4000, 5000 সিসি। আমি রোলস রয়েসের কথা বলছি। মানে স্যার আপনি বলছেন যে স্তর ভিত্তিক হচ্ছে কর বিন্যাস করা, আলাদা আলাদা করের স্তর করা। এখন করগুলো বিগ ফিশ ফ্রেন্ডলি, আমি যেটা বলছি। এবার উল্টো করে বলেন, ওয়ান্স আপন আ টাইম 5-7 বছর আগে কর্পোরেট ট্যাক্স ছিল 40%, পরে আপনি ওটাকে কমাচ্ছেন। এখন আবার ইউনিভার্সিটির প্রফেসর যে বেতন পাচ্ছে 1,25,000, খাতা কাটছে হয়ে যাচ্ছে 1,50,000, আরেক জায়গায় প্রাইভেট পড়াচ্ছে হয়ে যাচ্ছে আপনার 2 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ মাসে। তো আপনি তার উপরে 25% চার্জ। বাজেটে কি স্যার অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে বড় যারা রয়েছেন, ধনাঢ্য যারা রয়েছেন, তারা বেনিফিটেড হচ্ছেন ধাপে ধাপে, কিন্তু একেবারে যারা নিম্ন স্তরের মানুষ তাদের তো হয়ে কথা বলার জায়গা খুব কম। ধনীদের দেখতে পাই বা ব্যবসায়ীদেরকে দেখতে পাই তারা গোষ্ঠীবদ্ধ হয়ে এনবিআর এর সঙ্গে দেন দরবার করেন, তাদের যে চাওয়া পাওয়া সেগুলোর প্রস্তাব তুলে ধরেন, কিন্তু একেবারে প্রান্তিক শ্রেণীর যারা মানুষ তারা তো গিয়ে এনবিআর এর সঙ্গে আলাপ করে তাদের দাবি দেওয়ার কথা বলতে পারেন না, তারা জোটবদ্ধও নন। সেক্ষেত্রে তাদের দাবি দেওয়া অনেকাংশেই বাজেটে উপেক্ষিত থেকে যায়। দেখেন, আমি আপনার সঙ্গে 100% একমত। এটা আমাদের জাতীয় দুর্ভোগ, এটা আমাদের জাতীয় আমরা দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিকবিদগুলো দেখেন ওদের সমস্ত কথায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হচ্ছে আমি চেয়ারে যেতে চাই, ইলেকশন দাও, গণতন্ত্র দাও, তুমি নেমে যাও, আমি চেয়ারে যেতে চাই। এটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তা। এবং এখন আরেকটি সচেতন গোষ্ঠী, তারা বলছে রাষ্ট্রের সংস্কার দরকার, সংবিধানে জনগণকে প্রজা বা প্রজাতন্ত্র কনসেপ্টটা সরানো দরকার। এরা আরও এক ধাপ এগিয়ে এসছে। কিন্তু আপনাকে আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, আমার কৃষক, আমার শ্রমিক, আমার মজদুর, এদের কারো পক্ষে না রাজনৈতিক দল, না এখন যারা নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, না সামাজিক কোনো গোষ্ঠী ট্যাক্স ইনজাস্টিসের কথা বলছে না। 32 লক্ষ আমার মাস্টার ডিগ্রি হোল্ডার ছাত্র বেকার, তাদের পক্ষে আমার ইউনিভার্সিটির ভিসি ভাইরা, যেহেতু তারা পদলেহন করে আমার বন্ধুরা ভিসিটিসি হয়েছেন, তো তারা এটা বলছে না যে তারা শুধু ডিপার্টমেন্ট বাড়াচ্ছে
আর ছাত্র নিচ্ছে আর সার্টিফিকেট দিচ্ছে, তারা পাশ করে কোথায় কর্মসংস্থান হবে নো ভাইস চ্যান্সেলর ইজ স্পিকিং। স্যার ভাতার প্রসঙ্গে কথা বলছিলাম, মানে সব জায়গায় তো অর্থনীতির গতি প্রবৃদ্ধি একরকম নয়। শহর অঞ্চলে যেভাবে অর্থনীতি চলে নিশ্চয়ই দূর প্রান্তিক পর্যায়ে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা নিশ্চয়ই একইভাবে গতি চলে না। তো সেখানকার যারা মানুষ রয়েছেন, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে না, শহরের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মানে অঞ্চল ভেদে স্কিমগুলো কি তফাৎ হতে পারে কিনা? অঞ্চল ভেদে স্কিমগুলো তফাৎ হতে হবে, কিন্তু আমি আইএমএফকে, কিন্তু আমরা তো গ্রসে দেখতে পাই, অঞ্চল ভেদে দেখতে পাই না কেন? কিন্তু আমি আইএমএফকে অথবা ওয়ার্ল্ড ব্যাংককে বিরাট ভাজন করতে চাই না। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের যেটা গাইডলাইন্স ওটা হুবহু ফলো করতে গিয়ে আমাদের এখানে এই কাজটা করা হচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি ঢাকায় বসে কিন্তু চিন্তা করছেন যে কনস্ট্রাকশন একটু থেমে গেছে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা আমি অ্যাপার্টমেন্ট বলেন যেটাই বলেন, 186টি আইটেম ইউজ করে, তার গুণা, পেরেক, রং, এভরিথিং। তো সো ওই ক্ষেত্রে দেখেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সে কিন্তু এলাকায় বলছে না যে চিটাগং এলাকায় যদি আপনি করেন এত আপনার ট্যাক্স হবে, মহানগরের বাইরে গেলে এই হবে, 8টি বিভাগে গেলে আপনার ট্যাক্স এই হবে, অর্থাৎ ডিসক্রিমিনেটরি অথবা আপনার যেটা উৎসাহ করার মতন ট্যাক্সেশন তো আপনি ওইটাতেই নাই, যার জন্য কনস্ট্রাকশন নাই। এখন যদি আপনি 8টা ডিভিশনে বলতেন যে আগামী 3 বছর যারা এখানে বিল্ডিং বানাবে তারা ট্যাক্স হলিডে পাবে, কি ক্ষতি হতো সরকারের? হাউস বিল্ডিং থেকে 8টা ডিভিশনে কয় টাকায় বা আসে? কিন্তু আপনি কল্পনা করতে পারেন ওই জায়গায় মানুষ দ্রুতভাবে ওইটা শেয়ার মার্কেট টাকাগুলো না দিয়ে, জুয়াতে টাকাগুলো না দিয়ে তারা তাড়াতাড়ি করে নির্মাণ করতো। এখনও আমাকে অনেকে বলছে স্যার আমি কিন্তু বিল্ডিং বানাচ্ছি। আমি বলছি মাথায় হুঁশ ঠিক আছে, আপনার কী অবস্থা হবে? বলে স্যার দরকার হলে বিক্রি করবো না, কিন্তু এর পরে জিনিসের দাম যা হবে আমি আর বিল্ডিং করতে পারবো না। তাহলে যেখানে সাধারণ মানুষ এটা বুঝতে পারছে সেখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আদার ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কনস্ট্রাকশন খাতকে বুস্ট আপ করলে যে অর্থনীতি বুস্ট আপ করে, এটা বুঝতে ওনাদের সমস্যা হয়। স্যার বিষয়টা তো এমন হতে পারতো যে কুড়িগ্রামে যেই মানুষটি আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তার ভাতা আর যিনি ঢাকার কাছাকাছি বা রাজধানীর কাছাকাছি বা শহর অঞ্চলের কাছাকাছি যিনি বসবাস করছেন, যিনি দুস্থ ব্যক্তি বা যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তার ভাতা যদি একই রকম হয়, বিষয়টি কি আরো মানে এই বিষয়েও বৈষম্য তৈরি হচ্ছে কিনা? কারণ কুড়িগ্রামে যিনি রয়েছেন তার ভাতা আর শহর অঞ্চলের কাছাকাছি থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাতা যদি একই রকম হয়, এক্ষেত্রেও তো বৈষম্য তৈরি হচ্ছে। আমার মনে হয় সরকারের পক্ষে এত সূক্ষ্মভাবে এটা করা সম্ভব হবে না। কিন্তু আমার মনে হয় যে পশ্চাৎপদ এলাকায় সরকার এই উৎসাহব্যঞ্জক করের মাধ্যমে ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে জোরদার করতে পারে, উদ্দীপনা দিতে পারবে। এবং এখন যা হচ্ছে তাই হবে। এখন যে শহর ছেড়ে চলি গ্রামে, আপনি যে পেপারে আসতেছে লোকজন গ্রামে কেন চলে যাচ্ছে, এখন লোকজন গ্রামে গিয়ে গ্রামকে বার্ডেন করছে। তখন লোকজন গ্রামে গিয়ে এই অ্যাপার্টমেন্ট বানাতো, মানে রিটায়ার্ড মানুষ তার টাকা নিয়ে ওখানে ঘর বানাতো, কারণ ওখানে আপনি 5 বছরের জন্য ট্যাক্স হলিডে দিচ্ছেন। কিন্তু আপনি মনে রাখলেন যে আমি আজকে থেকে ট্যাক্স হলিডে দিচ্ছি, মানে আজকে থেকে ইট বালো সিমেন্ট ওখানে কর্মযোগ্য শুরু হচ্ছে। স্যার মানে সরকারের পাশাপাশি তো আমরা দেখতে পাই এনজিওগুলো এই মানে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন, যারা সামাজিকভাবে অবহেলিত, তাদের নিয়ে কাজ করে। কিন্তু এই যে এত এনজিও রয়েছে দেশে, সেই এনজিওগুলো কেন দেখতে পাই যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিতরণে যতটা আগ্রহী, কিন্তু জীবনমান উন্নয়নে কতটা মানে প্রভাব ফেলতে পারছে, তারা যে পরিমাণ প্রফিট করছে সেই প্রফিটের একটা অংশ তো আমরা দিয়ে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করা যেতে পারত। এই ব্যাপারে আমার কথাটা একটু সমালোচনা সূচক হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। অনেক এনজিও বাদ দিলে, কিছু এনজিও বাদ দিলে, এনজিওরাও বণিক অর্গানাইজেশনের মতো কাজ করছে। তারাও আপনি খবর নেন যে এই ক্ষুদ্র ঋণ যারা নিচ্ছে ওদের কাছ থেকে গলা কাটা সুদ দিচ্ছে। অর্থাৎ এনজিওর খপ্পরে পড়লে অনেক এনজিও ভালো ভূমিকা সব এনজিও। তাই আমি এনজিওদের কাছ থেকে কিন্তু এটা আশা করি না, বিকজ ওরা অনেক বন্ধু মিলে এনজিও ফরমেশন করছে, বিদেশ থেকে কিছু টাকা আসবে আর নিজেরা প্রফিট করবে। তাই এনজিওদের অবজেক্টিভ কিন্তু প্রফিট, কিন্তু এদের মধ্যে যারা সোশিয়াল বিজনেস করছে ওদের কথা আলাদা। যারা এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করছে, যারা ধূমপান বিরোধী কাজ করছে, যারা নারী অধিকার নিয়ে কাজ করছে, তারা পজিটিভ। কিন্তু যারা মাইক্রো ক্রেডিট দিচ্ছে তাদের ভূমিকা
আলিবাবা না কি বলে এই যে পাঞ্জাবি যে সুদ দেয় কাবুলিওয়ালা, হ্যাঁ তাদের ভূমিকা কাবুলিওয়ালার মতো। স্যার বরাদ্দ নিয়ে কথা হচ্ছিল, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ কি করে বাড়ানো যায়? আমরা দেখি যে মানে কর ফাঁকি, করে অস্বচ্ছতার মাধ্যমে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু হারায়, প্রতি বছরই হারায়। তো এই বিষয়গুলো, এই লুপহোলগুলো যদি বন্ধ করা যেত, তো সেখান থেকে যে পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকবে বা আসবে নতুন করে, সেই বরাদ্দ দিয়েও তো আমরা মানুষদেরকে সহায়তা বাড়িয়ে দিতে পারতাম বাজেটে। 100%। আমি এই ব্যাপারে একটা টোটাল গাইডলাইন বলে দিলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখেন, ভ্যাট সিস্টেমটা আনার কারণে সরকারের ভ্যাটের অনেক লিমিটেশন সত্ত্বেও সরকারের অনেক আয় বৃদ্ধি হয়েছে। এআইটি আসার কারণে সরকারের অনেক আয় বৃদ্ধি হয়েছে। ইম্পোর্টের ক্ষেত্রেও আপনার যদি সরকার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স না দিত, তাহলে ইম্পোর্ট করে এনে মাল বেচে কোনো ট্যাক্স এরা গভর্নমেন্টকে দিত না। সেই জন্য আমি বলতে চাচ্ছি, ইনকাম ট্যাক্স অফিসারদের ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার, যা আপনাকে যা ইচ্ছা তা করতে পারে, অথবা স্যাম্পলিংয়ে পার্সেন্ট বলে যা ইচ্ছা তা করতে পারে, এটা কমিয়ে নিয়ে যদি সিস্টেমিক ট্যাক্স যেটা আমি বলছি, যদি সিস্টেমিক ট্যাক্স বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই সরকারের আয় অনেক বাড়তো। তো এখন মনে করেন যে এই অনেক প্রাইভেট কোম্পানিজ আছে, মানে সরকার তো এটাই বলে, আমার আসলে আয় ওই পরিমাণে নেই, যে কারণে আমি আসলে সহায়তা দিতে পারছি না। আয় যদি সরকারের বেড়ে যায়, তখন তো তাদেরকে জনগোষ্ঠীকে সহায়তা দিতে সরকারের কার্পণ্য করার কথা নয়। সরকারের আয়টা কিন্তু লিক হয়ে যাচ্ছে, লিকগুলো বন্ধ করতে হবে। আপনাকে নতুন সিস্টেম, মানে বিভিন্ন জায়গায় যেমন খেলাপি ঋণ, অর্থ পাচার, কালো টাকা, কর ফাঁকি, আপনি আমাকে কিন্তু বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আপনি আমাকে কিন্তু বিপজ্জনক জায়গায় নিয়ে গেলেন। কে না জানে, বাংলার জনগণ সবাই জানে যে খেলাপি ঋণ খেলাপ করে কোনো বিরোধী দলের কেউ বাঁচতে পারে নাই। খেলাপি ঋণ খেলাপ করে কোনো সাধারণ ব্যবসায়ী বাঁচতে পারেনি। খেলাপি ঋণ খেলাপ করে ক্ষমতাধররাই বাঁচতে পেরেছে। খেলাপি ঋণ পাওয়ার ক্ষেত্রেও একই ব্যাপার, আপনি কোনোভাবে ঋণ পাবেন না। তো যার পাওয়া সে পাবে। তাই এই ব্যাপারটা যেহেতু পলিটিক্যাল, কোনটা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে ব্যাংকের লোনের ব্যাপারটা পলিটিক্যাল, ডিসক্রিমিনেটরি ছিল। এখন পর্যন্ত নারীরা অ্যাক্সেস টু লোন উৎসাহব্যঞ্জক নয়। এখন পর্যন্ত বাচ্চাদের এডুকেশন লোনের বিষয়টা প্রণিধানযোগ্যভাবে সফল হয়। তার মানে স্যার, এই যে জায়গাগুলো রয়েছে, এই লুপহোলগুলো বন্ধ করতে পারলে সরকারের আয় বেড়ে যেত, তখন অ্যালোকেশন করা খুব একটা কঠিন হতো না। একেবারেই কঠিন হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকে আমাদেরকে। দর্শক, শেষ করছি। আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।